প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন নাবিলা সৈয়দ পর্ব 60। নুসরাতের কাপড় গরিবদের ভাগ বাটোয়ারা করে দেবেন নাজমিন বেগম, তাই সৌরভীর ঘাড়ে তার গোছানোর দায়িত্ব পড়েছে। ডিভোর্সের পরপরই রুমের সাথে লাগোয়া করে ওয়ার্ড্রোব রুম বানিয়েছে সে। সাধারণ রুমগুলোর তুলনায় বড়, চারিদিকে কাপড় রাখা, সারিরতভাবে ওভারকোট, লেদার জ্যাকেট, কার্ডিগান, উলের জাম্পার, সোয়েটার রাখা। জুতার র্যাকে লিমিটেড এডিশনের হাই হিল, বুট হিল, ব্লক হিল, বুট, পেন্সিল হিল, স্টিলেটো, স্লিপার, ফ্ল্যাট জুতা, স্নিকার্স, লোফার। কালো আর ডার্ক রেড কালারের ভিড়ে চোখ ঝাঁঝে উঠল সৌরভীর। হেঁটে হেঁটে দেখল পুরো রুমটা। যেদিকে গেল লাইটগুলো জ্বলে উঠল নিজে নিজে। মিররের পাশে ভ্যানিটি ওয়ার্ড্রোব, গুচ্ছির লিমিটেড এডিশন ব্যাগ রাখা, উপরে এবড়ো থেবড়ো হাতের লেখা, আমার জিনিসে হাত দিবি না কেউ। সৌরভী মৃদু হাসল, চোখ পড়ল ঘড়ির কালেকশনের দিকে। এই চাকচিক্য জিনিসের প্রতি মোটেও লালসা আসলো না। নুসরাতের পছন্দের প্রশংসা করল নিজ মনে। হ্যালো কিটির ওভারসাইজড টি শার্টগুলো হ্যাঙ্গার করে রাখা ছিল, সেগুলো নিচে নামিয়ে রাখলো। নাজমিন বেগমের কথা মতো সবগুলো ভাঁজ করলো একটা একটা করে। কাজ শেষে ফিরে যাবে এমন সময় কালো মুড়োকে মুড়ানো একটা জিনিস ডাস্টবিনের কাছে ফেলে রাখা দেখল। ব্রুকুচকে এগিয়ে গেল সে। মেঝে থেকে হাত তুলে নিতেই চোখ কুচকাল আর বেশি। শক্ত কাগজটা সরাতেই গুটি গুটি অক্ষরে লেখা কিছু শব্দ ভাসলো অক্ষিকুটরে। সৌরভী পড়তে শুরু করলো। একবার দাদা, ও হ্যাঁ দাদা বলতে বোঝাচ্ছি আমার দাদার স্ত্রীকে, আই মিন মেহরুন্নেসাকে। উনি আমাকে চ্যালেঞ্জ করেছেন আমি নাকি জীবনে ডায়েরি লিখতে পারবো না। কিন্তু উনি হয়তো জানেন না, নুসরাত নাসির পারে না এমন কোনো কিছু এই পৃথিবীতে নেই। এইটুকু লেখা, পৃষ্ঠার শেষে গুটি গুটি অক্ষরে লেখা, নাথিং ইন দিস ওয়ার্ল্ড পারফেক্ট এক্সেপ্ট মি। যে যাই বলুক না কেন, নুসরাত নাসির জন্ম থেকেই পারফেক্ট। এটা দিয়েই শুরু করলাম লেখা। সৌরভী পরের পৃষ্ঠা উল্টালো। কি বকর চকর লিখতে বসেছে খোদা জানে। মেহরুন্নেসার সাথে চ্যালেঞ্জ নিয়ে ফেসে গিয়েছি, তবুও এই চ্যালেঞ্জে আমিই জিতব। এরপর আর কিছুই লেখা নেই। ফুল, পাখি আর মাছের চিত্র আঁকা, কিছু কিছু জায়গায় গ্রামের দৃশ্য আঁকানো। সৌরভী একবার রেখে দিতে চাইছিল, কিন্তু কি ভেবে থেমে গেল যেন। মাঝের পৃষ্ঠার দিকে যেতেই গুটি গুটি অক্ষরে লেখা চোখে ভাসল। উপরে বড় করে লেখা, কারোর অনুমতি ব্যতীত তার ডায়েরি পড়া অভদ্রতা, আর আপনি সেই অভদ্রতা নিশ্চয়ই করবেন না, তাই না? সৌরভ এসব লেখার ধার ধারল না, পড়তে শুরু করলো। তারিখও লিখে রাখা, বহুদিন পূর্বের লিখা হাওয়ায় ছোপ ছোপ দাগ পড়ে গেছে। যেদিন আমাদের বিয়ে হলো দাদার কথায়, সেদিন আব্বা এত খুশি হয়েছিল যে প্রায় কান্নার দ্বার প্রান্তে ছিল। যেদিন ওই বাড়ি থেকে আমরা বের হয়ে আসলাম, আব্বু কাঁদছিল। আমি সেসব আমলে নেইনি, কিভাবে নিব, তখন ছোট ছিলাম। ওই বাড়ি থেকে বেরিয়ে এসে যখন 3 রুমের ওই বাসায় উঠলাম, আমার মিশ্র অনুভূতি হচ্ছিল। একদিকে পরিবারকে রেখে আসার হতাশা, অন্যদিকে নতুন এক পরিবেশে আসায় আমি খুশিতে আত্মহারা। দিন ঘুরিয়ে সন্ধ্যা হতে হতেই বুঝলাম ওই বাড়ির মানুষগুলোকে আমি খুব করে মিস করছি। যে সে মিস করে না, ইচ্ছে করছিল গাড়িতে উঠে চলে যেতে। আম্মা চাচিদের রেখে আসার কারণে ওড়না চেপে চেপে কাঁদত। কয়েকদিন যাওয়ার পর সব ঠিক হয়ে যাবে ভাবলাম, হলো না। আরও তীব্রভাবে তাদের মনে পড়তে শুরু করলো। সন্ধ্যার পর একসাথে বসে আড্ডা দেওয়া, চাচিদের হাতের রান্না, ঘরদোর পরিষ্কার, এত মানুষ এক বাড়িতে থাকা একটা রমরমে ভাব বিরাজ করত। সেগুলো মনে হাতছানি দিত। আব্বার বড় ভাইকে ওই সময় শয়তান লোক ছাড়া আমার কাছে আর কিছুই মনে হতো না। মুখ তেতো হয়ে যেত ওই লোকের কথা মনে পড়লেই। ইচ্ছে করতো লাঠি দিয়ে পিটিয়ে আসি। কিভাবে কিভাবে যেন আমরা সেই আশা পূরণ হয়ে গেল। এবার দেশে আসার পর চোর ভেবে আমি আর আব্বা ওই লোককে পিটিয়ে ফেললাম। ছোটবেলায় একটু সিনেমাটিক ভাবতাম বসে বসে, চোখের সামনে টেলিকাস্ট হতো সেসব। আমার কাছে একটা জিনের চেরাগ আছে, চেরাগ ঘষতেই সেখান থেকে জিনটা বের হবে। মুখটা গোলুমুলো, মাথায় একগাছি চুল, পাগুলো মাছের লেজের মতো, মাথার উপর উড়ে সে চেরাগ হতে বের হয়েই বলবে, আমার মালিক বলুন আপনার 3টে ইচ্ছে। আমি তখন বলতাম, সৈয়দ বাড়িতে যেন হেলাল সাহেব আর তার ছেলেরা হলিডেতে বেড়াতে না আসে, আমাদের বিয়ে যেন না হয়, সব যেন ঠিক থাকে। তখন চেরাগের জিন আমার কথা শুনে সব ঠিক করে দেবে ভেবেই আনন্দ লাগতো। গালে হাত ঠেকিয়ে অনেক সময় ভাবতাম, এরা যদি দেশেই না আসতো, আমাদের বিয়ে না হতো। সেসব ভেবে ভেবে দিনকাল যেতে শুরু করলো। ছোটবেলায় সবার অনেক কিছু হওয়ার ইচ্ছে থাকে, আমারও ছিল। ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করলাম নিজ মনে। সেই অনুযায়ী পড়াশোনা করতে লাগলাম। বছরখানেক পেরিয়ে যাওয়ার পর এক বিকালে খবর আসলো, আজমল আলী আর বেঁচে নেই। আম্মা ছুটে যেতে চাইলো দাদার কাছে ওই বাড়িতে, কিন্তু আব্বা যেতে দিল না, জেদ ধরে রইল। আমিও আব্বার পক্ষে থাকলাম। আজমল আলীকে হসপিটালে নেওয়ার পর মৃত্যু হওয়ায় শেষ পর্যন্ত হসপিটালে গিয়ে শেষ দেখা দেখে আসলো। দাদাকে জানাজা পড়িয়ে কবর দেওয়া হলো। তখনও নিষ্ঠুর লোকগুলো দেশে আসলো না। ভালোই হলো, কয়েক বছর কেটে গেল।
যেহেতু আমাদের ছোটবেলা থেকে কিশোরী পর্যন্ত কেটেছে ওই 3 রুমের বাসায়, তাই আব্বা কিনে ফেললেন বাসাটা। উইল করা হলো আম্মার নামে। আজমল আলী মরার আগে নিজের জায়গা জমি ভাটবাটোয়ারা করলেন ছেলেদের নামে। সৈয়দ আকবর আলী আব্বার দাদা ছিলেন, উনি প্রতাপশালী একজন লোক। যেহেতু আমাদের দাদা একাই এক সন্তান ছিলেন, তাই তখনকার কয়েকশো টাকার সম্পত্তি রেখে গিয়েছিলেন দাদার জন্য, যা এখনকার সময় কয়েক কোটি টাকা হয়ে গিয়েছে। কিছু সম্পত্তি মমর নামে দেওয়া হলো। সৈয়দ বাড়ির পাশের জায়গাটা, যেখানে এখন নাসির মঞ্জিল, তা আমার আর ইসরাতের নামে করে দিলেন আজমল আলী। দাদিকেও 2টো ফ্ল্যাট দিলেন। সবচেয়ে বেশি সম্পত্তি দিয়েছেন সৈয়দ জাইন হিলালকে আর সৈয়দ আরশ হিলালকে। প্রথম নাতি হওয়ায় আমার হিংসে হয়, আমাদের কেন দিল না? বুড়ো মরার আগেও বৈষম্য করে গিয়েছে, ভালো হবে না বুড়োর বাচ্চা। যাই হোক, আব্বা মীরাবাজার থাকা আমাদের নামে একটা বাসা বিক্রি করে দিল। সেই টাকা দিয়ে নাসির মঞ্জিল তৈরি করলো। যখন মীরাবাজার দিয়ে যাই, ওই বাসার দিকে আমি তাকিয়ে থাকি। আজ এটা আমার নামে থাকতো, কোনো বিষয় না। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি আর ইরহাম মিলে ব্রুয়ের উপর পিয়ার্সিং করে ফেললাম। একই সাথে নাকে কানেও করলাম। ইরহামকে কুপ্ররোচনা দিলাম কানে পিয়ার্সিং করার জন্য। ও বলল ওকে নাকি ডন লাগবে, মোটু পাতলুর যে জন বানেগা ডন, ওর মতো। এইটুকু পড়ে সৌরভী হেসে ফেললো। সময় নিয়ে আবারও পড়া শুরু করলো। বাড়িতে যখন দুজন এসে সারপ্রাইজ দিলাম, দেখো দেখো আমরা পিয়ার্সিং করেছি, তখন আম্মা তার রোবোটিক্স জুতো দিয়ে দুজনকে উদম কেলানি দিল। আব্বা বলল সুন্দর লাগছে, থাকুক না। আম্মা খেপে গেল। যদি আইব্রোয়ের উপর আমাদের পিয়ার্সিং থাকে, সে বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আরেক জায়গায় পিয়ার্সিং করেছিলাম, তা চেপে গেলাম। ওইটা জানলে আম্মা আমাকে লাথি মেরে বাড়ির বাইরে ফেলে দিবে। কোথায় আর একটা করেছি তাই না? উপরের নাভিতে পিয়ার্সিং করেছি, যা আমি ছাড়া আর কেউ জানে না। এমনকি আমার ক্রাইম পার্টনার, আমার বোনও জানে না। জানলে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত। আইব্রো পিয়ার্সিং টিকলো না আমার জাতকলে পড়ে, অকালেই সেটা মিটে গেল। এভাবেই 2 বছর আমার ইরহামের নকটামি করে কেটে গেল। আমাদের সংঘাতে এসে যোগ দিল আহান। আমরা কখনো বয়সের তফাৎ করতাম না। 5 বছরের বাচ্চাও যদি আমাদের সংঘাতে যুক্ত হতে চাইতো, তাকেও আমাদের সাথে যোগ করে নিতাম। আমি, আহান আর ইরহাম অভদ্রদের মধ্যে ভদ্রমহিলা ছিল। ইসরাত, মম, সৌরভী। কোনোদিন যদি রাতে ইচ্ছে হতো বের হওয়ার, আবার গাড়ি নিয়ে বের হয়ে যেতাম লং ড্রাইভে। কখনো সখনো গাড়ি ঠুকে আসতাম কোনো প্লটে, না হয় কোনো উচ্চবিলাসী লোকের গাড়িতে। আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল। না ছিল কোনো চিন্তা, না ছিল চোখের নিচে ডার্ক সার্কেল। আমার এইচএসসি পরীক্ষা ছিল। উচ্চতর গণিতের আগের দিন আব্বা একদিন বমি করতে শুরু করলো। তখন তিনি অফিসে ছিলেন। কর্মচারীরা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর জানা গেল কিডনিতে পাথর হয়ে গেছে। সেগুলো বড় বড়, অপারেশন করতে হবে আর নিয়মিত লেবু পানি খেতে বলল। সেদিন বই নিয়ে বসলেও মন বসল না পড়ায়। ঠিকঠাক কোনো অঙ্কের সমাধান করতে পারলাম না। ম্যাট্রিক্স, ভেক্টর, সরলরেখা, বৃত্ত কিছু কিছু পারলেও ত্রিকোণমিতি, ফাংশন আর অধ্যায়টার নাম ভুলে গেছি। এর কিছু পারি না। আমি মাথা ঘামালাম না। পরীক্ষায় গিয়ে কী লিখেছি খোদা জানে। রেজাল্ট বের হলো, আমি ফেল। আমার কিছু এলো গেল না। পড়াশোনা না করলেও আমার লাইফ সেট। আজমল আলী যেসব জায়গা আমার নামে লিখে দিয়েছে, সব বিক্রি করে খেয়ে নিব। পরের বার পরীক্ষায় বসার আগে আব্বা একদিন গম্ভীর মুখে আমাকে ডেকে নিয়ে গেল। বলল, তোমার ভবিষ্যৎ ব্রাইট হতে পারে, ঠিকমতো পড়াশোনা করো। বাইরে যেতে পারবে ভালো একটা রেজাল্ট পেলে। যদি এবার খারাপ রেজাল্ট হয়, এক বাচ্চার বাপের সাথে বিয়ে দিয়ে দিব। আব্বার এই কথায় আমি তেরামি করে পড়াশোনাই করলাম না। পরের রেজাল্ট বের হলে এবারও ডাব্বা। ইরহাম অনার্স 2য় বর্ষে আর আমি এইচএসসি ফেল। বিষয়টা দারুণ। মেহরুন্নেসার এর মধ্যে হাজার নাটক শুরু হলো বড়জনকে দেশে আনার জন্য। একবার কুমায় চলে যাচ্ছেন, তো একবার ছড় খাতে। আমাদের সুন্দর গোছালো জীবনটা হয়তো এবড়ো তেবড়ো করতেই ওই লোক আবারও দেশে আসলো। আবারও সব কিছু লন্ড ভন্ড করে দিয়ে গেল তারা। আমাদের সুখী সংসারটার চারিদিকে শুধু রয়ে গেল দুঃখ, হতাশা আর কষ্ট। সৌরভীর আর ইরহামের যেদিন বিয়ে হলো, ইরহাম কান্না করেছিল। ও পছন্দ করতো ওকে। ধীরে ধীরে পছন্দ বেড়ে গিয়ে তীব্র রূপ নিল। ওর চোখের দিকে তাকালেই সেসব বোঝা যেত। আহানের মতো পিচ্চিটা জানতো ইরহামের মনে কি। চোখের দৃষ্টির দিকে তাকালেই আমার নিজের মিশ্র অনুভূতি হতো। এত প্রখর ছিল ওর অনুভূতিগুলো, মুখের উপর স্পষ্ট ভেসে থাকতো তা। আমরা ভাই বোন কখনো একে অন্যকে খুব আয়োজন করে বলিনি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু একে অন্যকে ভালোবাসতাম, তা বোঝাতাম। আমাদের ভেতরের অনুভূতি এতটাই প্রখর ছিল যে কখনো একে অন্যকে কষ্ট দিয়ে আরাম পেতাম না। মনে কিছু একটা খোঁচাতো। ইরহাম আমাকে থাপ্পড় মারলে বা আমি ইরহামকে থাপ্পড় মারলে কখনোই ক্ষমা চাইতাম না। মুখ ফুলিয়ে ঘুরতাম, তারপর আবার মিল হয়ে যেত। বিয়ের পর সৌরভী আর ইরহামের রোজকার ঝগড়াঝাটিতে আমার ইচ্ছে করতো দুটোকেই নদীতে ফেলে আসতে। একটা থাকবে না, আরেকটা ছাড়বে না। ধরাধরি ছোঁয়াছুঁয়ির এই সম্পর্ক ভেঙে দিতে চাইল সবাই।
কিন্তু প্রেমিক পুরুষ ইরহাম ছাড়তে চাইল না তার প্রেমিকাকে। আমরা আলোচনায় বসলাম কি করা যায়। আমি বুড়ো মহিলার মতো করে বললাম, বাচ্চা নিয়ে নে, এভরিথিং উইল বি ফাইন। আমার এই কথা শুনে ইরহাম কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হু হু করে হেসে উঠল। বলল, সৌরভী আমাকে খুন করে ফেলবে। আবলামি আইডিয়া দিবি না, আমাকে মারতে চাস তুই? আমিও হাসলাম ইরহামের কথায়। যেদিন সৌরভী ইরহামকে বিষ দিয়েছিল সেই কথা জানতে পেরে আমি শুধু দাঁতে দাঁত চেপে নিজেকে থামিয়েছি। আমার গলার কাছে আমার জান এসে আটকেছিল। কঠিন কঠিন কথা বলতে চাইলাম, একটা শব্দ বেরোলো না মুখ দিয়ে। কান্নাও আসলো না, পায়ে শক্তি পেলাম না। অসাড় ছিল আমার দেহ। ইরহামের ওই ফ্যাকাশে চেহারাটার কথা এখনো ভাবলে আমার রুহু কেঁপে ওঠে। আমার ভাইটা পড়ে রইল বেডে জীর্ণ শীর্ণ দেহটা নিয়ে। আমি আমার স্যালাইন লাগানো হাত দুটো চেপে ধরে রাখলাম নিজের সাথে। মৃগী রোগীর ন্যায় থরথর করে কাঁপছিল আমার সমগ্র শরীর। আল্লাহর কসম করে বলছি, যদি আমার গায়ে স্যালাইন লাগানো না থাকতো আর ইরহামের কিছু হতো, আমি আমাদের বন্ধুত্বের ধার ধারতাম না। গলা টিপে সৌরভীকে মেরে ফেলতাম, না হয় কোদাল দিয়ে কুপিয়ে ওকে হত্যা করতাম। কত বড় সাহস ওই মেয়ের! বন্ধুত্ব যাক চলে, আমি আমার রক্তকে এমন করে মরতে দেখতে পারতাম না। ইরহাম আর আব্বাকে নিয়ে বাড়িতে ফিরে আসার পর জানা গেল ও বাড়ির সবাই দেশের বাইরে চলে গিয়েছে। বাতাসে খবর আসলো ওই লোকটাকে পাগলামি করছে। করুক, যার ডিভোর্স পেপারে সাইন করতে হাত কাঁপেনি তার পাগল হওয়াই উচিত, পাগলামি করাই উচিত। আব্বার শরীর কিছুটা ভালো হলো। নিয়মিত ডাক্তারের চেক আপ করানোতে জানা গেল শরীর আগের তুলনায় ভালো আছে। কিন্তু কোনোভাবে চাপ নেওয়া যাবে না ওনার, স্পষ্ট রূপে ডাক্তার বলে দিল। আমি মানলাম ডাক্তারের কথা। আব্বাকে বললাম, সৈয়দ চয়েস আমি সামলাবো। আব্বা যেন হাফ ছেড়ে বাঁচল। এর আগেও আমাকে অনেকবার বলেছিল একজন পার্ট টাইম ওয়ার্কার হিসেবে ঢোকার জন্য, কিন্তু আমি মানা করে দিয়েছি। কিউ না জেনজিরা কতটা অলস হয়। আর আমার আর আরশ ভাইয়ের একই জেনারেশনের জন্ম হয়ে ভুল হয়ে গেছে। এটা স্বীকার করতে আমার বিন্দুমাত্র লজ্জা লাগছে না যে আমি টক্সিক। আরশ ভাই টক্সিক। আজমল আলী এখানেই সমস্যা করে ফেলেছেন। আমার জন্য একজন গ্রিন ফরেস্ট এনে দেওয়ার জায়গায় উনি আমাকে রেড ফ্ল্যাগ ধরিয়ে দিলেন। আহ, ওই কুত্তার বাচ্চা আমাকে কোন সাহসে ডিভোর্স দিয়েছে! আমি ওকে সামনে পেলে খুন করব। ও কি মনে করেন আমাকে ডিভোর্স দিয়ে বেঁচে যাবে? আমি ওর মাথায় সারাক্ষণ তাণ্ডব করে বেড়াবো। মরে গেলে পেতনি হয়ে ওর পিছু নিব। এইটুকু লেখা শেষে আর কিছু লেখা নেই। সৌরভী আরও দু এক পাতা উল্টালো। শেষের দিকে এক পেজে লাল কলম দিয়ে লিখে রাখা, আমাদের যেদিন ডিভোর্স হলো সেদিন আমি কোনো রকম শরীরটা টেনে এনে বিছানায় শুয়ে পড়লাম। আরশ ভাইয়ের প্রতি আমার অনুভূতিটা ঠিক কি আমি জানি না। ভালোবাসা, আবেগ, মায়া, নাকি অন্য কিছু? কিছুই জানি না। সেদিন আমি বুঝতে পারলাম আরশ ভাইয়ের প্রতি আমার অনুভূতিটা প্রখর, ভালোবাসার। এইটুকু লিখতে গিয়ে আমার হাত কাঁপছে। এইটা কি তবে ভালোবাসা? যে লোকটাকে আমি আমার হৃদয়ের কাছে রেখেছিলাম তার কাছ থেকে ওই শব্দগুলো আশা করিনি। এজন্য আমি ভেঙে পড়েছি। আমার চোখের পাতা ভিজে আসছে, গলার কাছে কিছু একটা দলা পাকাচ্ছে। শব্দের ভাণ্ডার পূর্ণ, তবুও আমি বাকহারা শূন্য। কিছুই লিখতে পারছি না। আমি স্বীকার করছি, আরশ ভাই যদি সেদিন রেগে আমাকে চরিত্রহীন না বলতো, আমি কখনো ডিভোর্সের কথা মুখেই আনতাম না। ডিভোর্সের কথা ভাবলেই আমার শরীরের থেকে বুক কাঁপে বেশি। আমার হাতটা কাঁপছে একই সাথে। কলম অনেক কষ্টে চেপে ধরে রেখেছি। আমি নিজের থেকে নিজে পালাচ্ছি, নিজেকে নিজে ভুল বোঝাচ্ছি। সব জানি, সব উপলব্ধি করি আমি। না হলে নাহিয়ান আপনার পূর্বের মতো এত সুদর্শন একটা লোককে কেন আমার ভালো লাগেনি? পূর্বর কাছে দাঁড়ালে আরশ ভাই কিছুই না, তবু আমার কাছে আরশ ভাইয়ের থেকে সুদর্শন লোক আর কাউকে মনে হয় না। আমার বাপ চাচার পরে ওই লোককে আমার সব থেকে বেশি ভালো লাগে। আমি কি তবে লোকটাকে ভালোবাসি? ভালোবাসার অনুভূতি কি এমন হয়? আমি জানি না, আমি কিছুই জানি না। আমি শুধু জানি ওই লোককে খুব করে চেয়েছিলাম আমি নিজের করে, কিন্তু নিয়তি আমার ভাগ্যে তাকে রাখিনি। মুখ ফুটে কখনো এই কথা বলতে না পারলেও আমার মস্তিষ্ক, আমার হৃদয় জানে সব কিছু। আমি নিজেকে যতটা সাহসী দেখাই, আমার ভেতর জানে আমি কতটা ভীত, যে নিজের অনুভূতি স্বীকার করতে ভয় পায়। আমি কি ন্যাকামি করছি এসব লিখে? জানি না। ন্যাকামি হলে ন্যাকামি। একদিন ন্যাকামি করলে কিচ্ছু আসবে না, যাবে না। একদিন না হয় আমি আমার ন্যাকামিকে প্রশ্রয় দিলাম। আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে এই সময়, কিন্তু আমি কাঁদতে পারছি না। চেয়ার থেকে উঠে বেডে গিয়ে শোয়ার শক্তিটুকু নেই আমার। আমি যতই বলি আরশ ভাইয়ের সাথে আমার দেখা না হলে ভালো হতো, যতই বলি ওরা দেশে না আসলে ভালো হতো, আমার মন জানে, আমার খোদা জানে ওসব মিথ্যা। আমি ডাহা মিথ্যাবাজ, যে নিজের সাথে নিজের অনুভূতির সাথে নাটক করে। আরশ ভাইকে আমি একবার বলেছিলাম তার সাথে আমার যদি দেখা না হতো তাহলে ভালো হতো। ওটাও মিথ্যে কথা। আমি জানি তার সাথে দেখা না হলে কখনো আমি ওই অনুভূতির সম্মুখীন হতাম না।
তাকে বিয়ে করে কোনোদিন আমি পস্তাইনি, কিন্তু ডিভোর্স পেপারে সিগনেচার করে আমি পস্তাচ্ছি। আমি ভীষণ করে পস্তাচ্ছি। আমি কেন একটু ঠান্ডা মেজাজের হলাম না? কেন একটু নরম হলাম না? এই রাত্রির প্রথম প্রহরে আমি ভেঙে পড়েছি। আমার সামনে জ্বালানো মোমের আলোটুকু প্রায় নিভু নিভু। আমার ভয় হচ্ছে, যদি কেউ এসে দেখে ফেলে আমি কাঁদছি। দরজা লক করিনি, অথবা কেউ যদি এই ডায়েরি পড়ে নেয়। ভাবতে আমার গা কাঁপছে, শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। কেউ না পড়ুক এই ডায়েরি, না হলে আমি ভীষণ হীনমন্যতায় ভুগব। কেউ যেন এই ডায়েরি আমি ব্যতীত স্পর্শ না করে। আমি নিজে আজ যা লিখেছি তা আর দ্বিতীয়বার কখনো পড়ব না। আমি জানি এইটুকু পড়লে আমি নিজের কাছে নিজে লজ্জিত হব। আমার কাছে আমার আত্মসম্মান অনেক উপরে। দুনিয়া উল্টে যাক, তবুও আমি তা ছাড়ব না। কিন্তু এই অনুভূতিটা পায়ে ঠেলে ফেলা যাচ্ছে না। আমি ঝেড়ে ফেলতে পারছি না, পিছু ছাড়াতে পারছি না। এটাই কি তবে ভালোবাসার অনুভূতি? যদি ভালোবাসার অনুভূতি এটাই হয়, তাহলে আমি কেন আগে সেটা উপলব্ধি করলাম না? সব শেষ হওয়ার পর এখন উপলব্ধি করার মানে কি? আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কি করব? ও আল্লাহ! গালে হাত ঠেকিয়ে খাবার টেবিলে বসে আছেন হেলাল সাহেব। কোনোভাবেই ছেলের এই অধপতন মেনে নিতে পারছেন না। পারলে ধরে একটা বিয়ে দিয়ে দেন। মাথায় চিন্তাটা খেলে যেতেই মুখে খুশির আলো জ্বলে উঠল। কিন্তু আরশকে বিয়েতে রাজি করাবেন কিভাবে ভেবে পেলেন না। সে তো দেবদাস হয়ে ঘুরছে। ফ্রান্স যাওয়ার পর চেষ্টা করেছিলেন বিয়ে দেওয়ার, বলেছে আত্মহত্যা করে ফেলবে জোর করে বিয়ে দিলে। আত্মহত্যার কথা মাথায় আসতেই চুটকি বাজালেন। সারাদিন ভাবলেন কি করে প্ল্যান কাজে লাগানো যায়। কোনো উপায় খুঁজে পেলেন না। রাত 8টা ছুঁই ছুঁই তখন ঘড়িতে। আরশি রুমের দরজায় নক করলেন হেলাল সাহেব। নড়াচড়া না পেয়ে আলগোছে দরজা খুলে উকি দিলেন ভেতরে। স্বামীকে এমন দরজার সামনে উকি দিতে দেখে লিপি বেগমও এগিয়ে আসলেন। ব্রুকুচকে কিছু জিজ্ঞেস করতে যাবেন, হেলাল সাহেব ঠোঁটে হাত রেখে মানা করলেন কথা বলতে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। আরশ রুমে নেই। বারান্দা থেকে কথাবার্তার শব্দ ভেসে আসছে। আবারও কল্পনা করছে ভেবে বারান্দায় যেতেই নজর কাড়ল জাইন। দুজনে পাশাপাশি বসে দাবা খেলছে। বেতের সোফায় বসলেন হেলাল সাহেব আর লিপি বেগম। শব্দ হতে চোখ তুলে এক পলক তাকালো আরশ। তারপর আবার খেলায় মনোযোগ দিল। দুজনের খেলা শেষ হতে হতে 9টা বেজে গেল। দাবার গুটি গুছিয়ে রাখতে রাখতে কথা পারলেন হেলাল সাহেব। আরশ, শরীর এখন কেমন আছে তোমার? আরশ মাথা দোলালো, ভালো আছে বলে। হেলাল সাহেব বললেন, ভালো হলেই ভালো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ভাবলাম তোমাকে জানিয়ে দেই। মুখটা ভীষণ সিরিয়াস রাখলেন। দেখে মনে হলো না কোনো খাপছাড়া কথা বলবেন। তাই জাইন আরশ দুজনেই নড়ে চড়ে বসল। ভেবে পেল না কেউ কি বলবেন। এমনকি লিপি বেগমও। প্রশ্নাত্মক তিনজোড়া দৃষ্টির মুখে পড়েও একটুও টললেন না হেলাল সাহেব। গম্ভীর স্বরে বললেন, তোমার বিয়ে ঠিক করেছি আমি অনিকার সাথে। আরশ ঠাট্টা করে সে কথা উড়িয়ে দিল। বলল, মজা করছেন? মজা করছি না, আমি সিরিয়াস। আরশ কপাল কুঁচকালো। নাকের পাটাতন ফুলিয়ে শ্লেষ মিশ্রিত স্বরে জিজ্ঞেস করল, অনিকা আমাকে বিয়ে করবে? আমাকে? তো তোমাকে বিয়ে করতে পারবে না এমন কোনো কথা আছে? ও কি ম্যাড হয়ে গিয়েছে একজন বিবাহিত মানুষকে বিয়ে করবে? ও পাগল হয়নি, পাগল তুমি হয়ে গিয়েছো। তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, তারপরে তুমি নিজেকে বিবাহিত দাবি করছো কিভাবে? ওকে ডান, আমি বিবাহিত না, ডিভোর্সি। তারপরও ওই নির্লজ্জ মেয়ে কিভাবে আমার মতো ডিভোর্সি লোককে বিয়ে করতে রাজি হলো? ওর কি লজ্জা শরম নেই? হেলাল সাহেব চেঁচিয়ে উঠলেন, আরশ, মুখ সামলে কথা বলো। তুমি অনিকাকে বিয়ে করছো আর এটাই শেষ কথা। আমি কাকে বিয়ে করব আর করব না সেটা আপনি ঠিক করে দিতে পারেন না পাপা? অবশ্যই আমি করে দিব। তুমি উচ্ছন্নে যাচ্ছ, সামান্য একটা মেয়ের জন্য কেঁদে কেটে মরে যাচ্ছ। আরশের কপালে ভাঁজ পড়ল, হিসিয়ে শুধালো, সামান্য মেয়ে কাকে বলছেন? কথা বলার আগে একটু সাবধান হন। ও আমার স্ত্রী হয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, স্ত্রী হয় না, স্ত্রী ছিল। আরশ কপালে গাঢ় ভাঁজ ফেলল, গর্জানোর স্বরে বলল, আমি ওকে তালাক দেইনি। আই ডিডেন্ট সে দ্যাট আমি তোমাকে তালাক দিচ্ছি, বা ও আমার থেকে খোলা নেয়নি। তাহলে তালাক হলো কিভাবে? আইনিভাবে হয়ে গিয়েছে। ওই দুয়ানার পেপারের দাম আমার কাছে এক টুকরো নেই, বুঝেছেন আপনি? তখন আমি পাগল হয়ে গিয়েছিলাম। কেন যে ওই পেপারে সিগনেচার করেছিলাম? ওই ভুল আমাকে এখনও তাড়া করে বেড়ায়। একটা কথা সবাই শুনে রাখুন, ও আমার স্ত্রী ছিল, হয় এবং সামনেও থাকবে। ওকে আমি এই জীবনে ছাড়ছি না। বেয়াদবি করছো তুমি? আরও শান্ত স্বরে উত্তর দিল, আপনি আমার স্ত্রীকে টেনে আনছেন কেন? না আনলে তো আমি বেয়াদবি করব না। জাইন শাসানোর স্বরে বলল, সম্মান দিয়ে কথা বলো আরশ, বাবা হয় উনি, এত অ্যাগ্রেসিভ হচ্ছ কেন? আরশ ঘাড় ঘুরিয়ে তাকালো জাইনের দিকে। জিভ দিয়ে গাল ঠেলে তপ্ত শ্বাস ফেলল। এর মধ্যে হেলাল সাহেব উঠে দাঁড়ালেন।
নাটকীয় স্বরে বললেন, এই ছেলের কাছে আমার কোনো দাম নেই। আজ পর্যন্ত যা চেয়েছি তোমরা দুই ভাই, আমি কি কিছুতে মানা করেছি? কিন্তু আমার বেলায় তোমরা দুজন স্বার্থপর হয়ে যাও। কখনো কিছু চাইলে তা পূরণ করতে চাও না। আমি কি বলেছি? শুধু বলেছি অনিকাকে বিয়ে করার কথা। এতেও আমার ভুল ধরছো দুজনে। যাও, আর থাকবো না তোমাদের মাঝে। আমি না থাকলেই তো তোমরা খুশি। চলে যাব সব ছেড়ে। কথা শেষে দ্রুত পদক্ষেপে হেলাল সাহেব চলে গেলেন। জাহিন আর লিপি বেগম ওনার পিছু পিছু দৌড় দিল। হেলাল সাহেবকে থামানোর জন্য পেছন থেকে হাঁক ছাড়লো, কিন্তু উনি থামলেন না। দোতলার শোরগোলের রোহিণী বেগম, ঝর্ণা বেগম, সোহেদ সাহেব ছুটে আসলেন। জাহিন যখনই বলতে যাবে ওনাকে আটকান, তখনই ধপাস করে রুমের দরজা আটকে দিলেন হেলাল সাহেব। সোহেব সাহেব জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লিপি বেগম বললেন, আরশের সাথে কথা কাটাকাটি হয়েছে, বলেছেন সবাইকে ছেড়ে চলে যাবেন। রোহিণী বেগম আঁতকে উঠে বললেন, বড় ভাইকে আত্মহত্যা করতে চলে গেছেন? ও মাই গড! রুমের জানালা বাইরের দিকে হওয়ায় সোহেব সাহেব সেদিকে ছুটলেন। ঝর্ণা বেগম আর রোহিণী বেগম দরজায় আঘাত করছেন আর বলছেন, ভাইয়া দরজা খুলুন, ভাইয়া। লিপি বেগম বললেন, জাহিনের আব্বা, দরজা খুলুন। রাগ করে কেউ এই বয়সে এসব বাচ্চামো করে? হেলাল সাহেব দরজার ওপাশে বিরক্ত হলেন স্ত্রীর উপর। হাতের দড়িখানা সিলিং ফ্যানে ঝোলাতে ঝোলাতে ত্যক্ত শ্বাস ফেললেন। এই বয়সে ওনার হয়েছে যত জ্বালা। কত নাটক করতে হচ্ছে। বাচ্চাদের বিয়েতে রাজি করানোর জন্য বাচ্চামো ব্ল্যাকমেল করতে হচ্ছে। ঘি সোজা আঙ্গুলে না উঠলে চামচ দিয়ে তুলে নিতে হয়। কিন্তু এই উক্তিটা কে তৈরি করেছে? দুপাশে মাথা ঝাড়লেন ভদ্রলোক। এখন এসব ভাববার সময় নেই, নাটকে মনোযোগ দিতে হবে। সোহেব সাহেব আর সোহেদ সাহেবের দৌড়াদৌড়িতে আরও শেষে দাঁড়িয়েছে বাড়ির বাইরে। প্রথমে অতটা পাত্তা না দিলেও এখন একটু একটু মনে হচ্ছে কিছু একটা খোঁচাচ্ছে। যদি জেদের বসে কিছু করে ফেলেন। সোহেব সাহেব মই টেনে আনলেন। আরশকে ইশারা করে বললেন, তাড়াতাড়ি উপরে ওঠো, ক্ষমা চাও বড় ভাইয়ের কাছে। আরশ অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আমি উঠবো? সোহেদ সাহেব তিরিক্ষি মেজাজে বললেন, তুমি উঠবে না তো কি? এই বয়সে আমরা উঠবো? আরশ ধীরে ধীরে পা ফেলে উপরে উঠতে লাগলো। পেছন থেকে সোহেব সাহেব আর সোহেদ সাহেব তাড়া দিচ্ছেন। তাই গ্লাস লাগানো জানালা হয় দূর হতে হেলাল সাহেব দেখতে পেলেন আরশ উঠে আসছে। তাই গলায় দড়ি পেঁচিয়ে নিলেন। আরশ উপরে উঠে এসে জানালা খোলার চেষ্টা করলো, কিন্তু লক করে রাখায় তা খোলা গেল না। দীর্ঘশ্বাস ফেলে চেঁচালো, পাপা, বাচ্চামো করবেন না। এই বয়সে আপনাকে এসব মানায়? হেলাল সাহেব শুনলেন না। প্যান্টের পকেট থেকে মোবাইল বের বের করে ভয়েস মেসেজ পাঠালেন। কি বলেছ? বুঝিনি। বলেছি নেমে আসুন ওখান থেকে। না, নামবো না। আগে বলো বিয়ে করবে? আরশ তপ্ত শ্বাস ফেলল। বলল, না, পারবো না। হয় আমার কথা মানো, নয়তো আমাকে আত্মহত্যা করতে দেখো। বলেই মোবাইল পকেটে ঢুকিয়ে ফেললেন। সত্যি সত্যি গলার মধ্যে রশি পেঁচিয়ে পা দিয়ে চেয়ারটা ফেলে দিলেন। আরশ সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, পাপা, আমি বিয়ে করব, ওয়াদা করছি বিয়ে করব। আপনি প্লিজ নেমে আসুন, এমন করবেন না পাপা। আরশের কথা শুনতেই ঠোঁটে হালকা হাসির রেখা ভেসে উঠল হেলাল সাহেবের। এর মধ্যে সামনের দরজা ভেঙে জাহিন এসে ভেতরে প্রবেশ করলো। বড় ছেলের এমন কাণ্ডে একটু বিরক্ত হলেন বটে। একটু আগে এলেই তো সব পণ্ড হয়ে যেত। ভাবনার ভেতর গলায় টান পড়তেই চোখ উল্টে আসলো ওনার। পা শূন্যে ভাসতে দেখে বুঝলেন অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি তিনি এখন মৃত্যুর দ্বার প্রান্তে। যানটা বেরিয়ে যাবে যাবে এমন সময় পায়ের নিচে ভর আসলো। গলার টানটা হালকা হয়ে আসলো। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর সবকিছু সামনের অন্ধকার হয়ে আসলো। হেলাল সাহেবের জ্ঞান ফেরার পর যখন আরশ বিয়ে করতে মানা করে দিতে যাবে, তখন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করলেন ভদ্রলোক। সৈয়দ বাড়ির সবাই মনে মনে বিরক্ত হলেও টু শব্দটি করল না। তারা প্রত্যক্ষদর্শী হয়ে দাঁড়িয়ে রইল এক জায়গায়। হেলাল সাহেবের তোড়জোড়ে এই সামনের শুক্রবারে বিয়ের তারিখ রাখা হলো। খুব ঘটা করে বিয়ে হবে না, পারিবারিকভাবেই হবে। নববধূকে এই বাড়িতে এনেই বিয়ে পড়িয়ে নেওয়া হবে। কাছের আত্মীয় ছাড়া তেমন কাউকে দাওয়াত দিবেন না। বিয়ের মিষ্টি পুরো সোসাইটিতে আয়োজন করে বাটা হলো। ইসরাতকে যখন আহান মিষ্টির বক্স দিয়ে দিল, তখন মেয়েটা ভীষণ অবাক হলো। মিষ্টি একটা তুলে নিয়ে জিজ্ঞেস করলো, কিসের মিষ্টি? আহান তখন নিরুদ্বেগ কণ্ঠে আওড়ালো, আরশ ভাইয়া আর অনিকাপুর বিয়ের মিষ্টি। হাতে নেওয়া মিষ্টিটা ইসরাত মুখে তুলতে পারল না। আলগোছে রেখে দিয়ে টিস্যুতে হাত মুছে নিল। মুখে কোনো অনুভূতির ছাপ ভেসে উঠল না। শান্ত স্বরে বলল, যেখান থেকে মিষ্টি তুলে এনেছিস সেখানেই ফেলে আয়। ইসরাতের কথা মতো আহান তাই করলো। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই অনিকার খুশি দেখে কে। খুশিতে তার পা মাটিতে পড়ল না। এত বছরের অপেক্ষার ফল সে পেয়েছে। আল্লাহ তাকে খালি হাতে ফিরাননি। গতকাল রাতে আরশ তাকে নক করেছিল, বলেছে দেখা করার জন্য। মনে মনে হাজারো আশার দানা বেঁধে অনিকা প্রস্তুত হলো আরশের সাথে দেখা করার জন্য। কিন্তু তার আনন্দ উল্লাস মিটিয়ে দিতে আরশ যে ওপাশে অপেক্ষা করছে তার মোটেও ধারণা নেই মেয়েটার। খুশি মনে সিঁড়ি বেয়ে অনিকাকে নামতে দেখে মাহাদি বাদামি সবুজের মিশ্রণের গভীর চোখগুলোতে তাকালো।
ওইদিকে তাকিয়ে থেকে ভীষণ আফসোস হলো। তার বাবাকে বারবার এই বিয়ে থেকে সরানোর চেষ্টা করেছে সে, এমনকি বোনকেও। কেউই তার কথা কানে তুলছে না। এতবার করে বোঝালো আনুষকে বিয়ে করতে মানা করে দিতে, কিন্তু অনিকা ড্যাং ড্যাং করে বিয়েতে রাজি হয়ে গেল। বাবা মায়ের একটু লোভী প্রকৃতির হয়, সেটা মাহাদি জানে। সে নিজেই বাচ্চার বাবা হলে নিজের বাচ্চার ভালো দেখত, কিন্তু যেখানে তার বোন সুখী হবে না, সেখানে কিভাবে ওই বিয়ে সে মেনে নেবে? আরসের সাথে এই বিষয়ে কথা বলেছে সে। আজ যে অনিকার খুশিতে ভাটা পড়বে তা ভেবেই বিরক্তিতে মস্তিষ্ক সহ পুরো দেহ তার ঝাঁঝিয়ে উঠল। তার বোনের জন্য কি পাত্রর অভাব হবে? আরসকে সে জন্মের পর থেকে চিনে। কি পরিমাণ রেড ফ্ল্যাগ ওই ছেলে সে সম্পর্কে ধারণা আছে তার খুব ভালোভাবে। নিজের জিনিস নিজের করে পেতে সব ধরনের পথ অবলম্বন করবে। যেখানে নুসরাতের মতো মেয়ে তার এসব সহ্য করতে পারেনি, সেখানে তার নাজুক বোনটা এসব সহ্য করবে কিভাবে? আরও যখন অনিকাকে মূল্যায়ন না করে অতীত নিয়ে পড়ে থাকবে, তখন কার বেশি কষ্ট হবে? ওরই তো। তাহলে এই কথাগুলো মেয়েটা ভাবছে না কেন? আবেগ দিয়ে জীবন চলে না, এসব বোঝে না কেন অনিকা? বোনকে শেষবারের মতো বোঝানোর জন্য উঠে দাঁড়ালো মাহাদি। ভিক্টরকে সাথে নিবে না বলে জেদ করেছে। মাহাদিকে এগিয়ে আসতে দেখে ভিক্টর নালিশ ঠুকলো। ম্যাম আমাকে তার সাথে নিয়ে যাবেন না বলছেন, উনি নাকি একা একা যাবেন স্যারের সাথে দেখা করতে। মাহাদি বোনের দিকে সরাসরি তাকালো, জিজ্ঞেস করলো, ভিক্টরকে সাথে নিচ্ছিস না কেন? অনিকা ঠোঁট ফুলিয়ে মাহাদির কাঁধ আঁকড়ে ধরল, বলল, মাহাদি, আমি একা আরুষের সাথে দেখা করে আসতে চাই, প্লিজ, আজ শুধু একা যাই, প্লিজ। অনিকার জন্ম ফ্রান্সে হওয়ার কথা বলতে গেলে ফরাসি অ্যাকসেন্ট উচ্চারিত হয়। মাহাদির নিষ্পলক পানপাতার মতো ঢলঢলে মুখটার দিকে তাকিয়ে রইল, বলল, বিয়েতে মানা করে দে অনিকা। অনিকা নাক ফোলালো, বলল, না, পারবো না। আরস কখনো তোকে সুখী রাখবে না। অনিকা জেদ ধরে দাঁড়িয়ে থাকলো। ভিক্টর পিছু সরে দু ভাই বোনকে স্পেস দিয়ে দেয় কথা বলার। মাহাদির পুরুষালী হাত দুটো তুলে নেয় বোনের মুখটায় দু হাতের অজলায়। অনিকা, বোন আমার, ভাইয়ার জান, না করে দে না বিয়েতে। জেদ করে না সোনা, তুই কেন বুঝতে পারছিস না? অনিকা মাহাদির দিকে ছলছল নয়নে তাকিয়ে থেকে বলে ওঠে, তুই কেন বুঝতে চাচ্ছিস না মাহাদি? আমি এই দিনের জন্য এত বছর ধরে অপেক্ষা করেছি। আমি আমার ব্যক্তিত্বের বাইরে গিয়ে চেয়েছি আরশ আর নুসরাতের ডিভোর্স হয়ে যাক, না হয় নুসরাত মরে যাক। নুসরাত মরে গেলে আরশ আমার হয়ে যাবে। তুই দেখতে পাচ্ছিস না এতদিন পর আমার সুখ এসে আমার কাছে ধরা দিচ্ছে? তাহলে তুই কেন তা সরানোর জন্য উঠে পড়ে লেগেছিস? অনিকা, আরশ একটা রেড ফ্ল্যাগ। নুসরাতের অবস্থা কি হয়েছিল দেখেছিস? আমার কি হবে তোর কিছু হয়ে গেলে? বোন আমার, সময় থাকতে না করে দে। এখন হাতের বাইরে কিছুই যায়নি, না করে দে সোনা। ভাইয়ের কথা শোন, ভাইয়া তোকে পৃথিবীর সব থেকে সুন্দর ছেলেটা এনে দেবে। তুই চাইলে আমরা। অনিকা মাহাদির কথা কেটে দিল। ঠোঁট ভেঙে কেঁদে ফেলার মতো করে বলল, আমার কাউকে চাই না, আমার আরশকে চাই। এত কষ্ট, এত অপেক্ষার পর আমি ওকে পেয়েছি। আমি নুসরাতের মতো ওকে ছেড়ে দিব না, নিজের করেই নিব। মাহাদি, মাহাদি শোন আমার কথা, আমি আরশকে আমার করে নিব, বিশ্বাস কর। মাহাদি অসহায় চোখে তাকিয়ে রইল, বোনকে বোঝানোর চেষ্টা করলো, আরশ কখনো তোর হবে না অনিকা। তোর লাইফ হেল হয়ে যাবে, ধ্বংস করে দিবে সব কিছু। ভাইয়ের কথাটা রাখ, দেখবি সামনে সব কিছু ভালো হবে। অনিকা মাহাদির একটা কথা রাখল না, দুপাশে মাথা দোলাতে দোলাতে কান্নায় ভেঙে পড়ল, স্পষ্ট করে জানিয়ে দিল, আমি এই বিয়েতে মানা করব না। আরশকে আমি বিয়ে করবই, হয়ে যাক আমার জীবন ধ্বংস, আমি শেষ হয়ে যাই, তবুও আমি ওই রেড ফ্ল্যাগ লোকটাকে বিয়ে করব। আরশ শুধু আমার। দুহাতে তালু দিয়ে চোখ মুছে হাঁটা ধরল মেয়েটা সম্মুখে। পেছনে স্থির দাঁড়িয়ে থাকা মাহাদির ফিরে তাকায় না সে। যদি ভেঙে পড়ে? ঠোঁট কামড়ে কান্না আটকায়। গলার কাছে দলা পাকানো কান্নাটা যেন গলা চেপে ধরে আছে। তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করে অনিকা। সে বিয়ে করবে আরশকে, আরশকে তার হতেই হবে যে কোনো মূল্যে। অনিকা নিজের নৈতিকতা ভুলে ওই লোকের স্ত্রী মরে যাক সেই দোয়া করেছে। এখন সে পিছু হটবে না। রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়ে পার্ক করলো পার্কিং এরিয়ায় গাড়িটা। নিজের হ্যান্ডব্যাগ তুলে নিয়ে হাঁটা ধরল সম্মুখে। ঠোঁটে সৌজন্যমূলক হাসি ঝোলালো। ভেতরে প্রবেশ করে রিসেপশনের দিকে আগালো সে। মেয়েটা জিজ্ঞেস করলো, ম্যাম, কি নামে রেজিস্টার? সৈয়দ আরশ হেলাল, অনিকা এহসান খান। মেয়েটা বলল, ডানে গিয়ে সোজা চলে গেলে সিঁড়ি পাবেন, ওই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই টেরেস পাবেন, আপনাদের টেবিল নম্বর 60। অনিকা সামান্য হেসে মাথা দোলালো। এক মেয়ে থামিয়ে দিল। অনিকা ব্রু উঁচাতেই সে বলল, চোখে লেন্স ইউজ করেছেন ম্যাম? না ভঙ্গিতে অনিকা মাথা দোলাতেই রিসেপশনের মেয়েটা প্রশংসা করে ওঠে, আপনার চোখগুলো অনেক সুন্দর ম্যাম। ধন্যবাদ জানিয়ে অনিকা চুপচাপ চলে যায় উপরে। 60 নম্বর টেবিলটা একদম কোণার দিকে। শীতের মৌসুম হয়, মিষ্টি রোদ এসে পড়ছে। চেয়ার টেনে বসে পড়ে সে। আরশ এখনো আসেনি। অপেক্ষা করলো প্রায় 15 মিনিটের মতো। এরপর দেখা মিলল আরশের। কালো হুডি গায়ে জড়ানো, কালো রঙের ব্যাগি প্যান্ট, মুখটা গম্ভীর করে রাখা। দেখে ধারণা করার উপায় নেই এই লোকের বয়স প্রায় 30।
দিন দিন যেন আরও সুন্দর হচ্ছে। বয়স বাড়ছে না কমছে বোঝার উপায় নেই। অনিকা না চাইতেও চোখ সরিয়ে আনে। এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে অন্যকে অস্বস্তিতে ফেলা তার সাথে যায় না। আর নিজেরও বয়স বাড়ছে, কিশোরীদের মতো করলে হবে না। ঠোঁট কামড়ে বসে থাকতেই কানে ভেসে এলো ফরাসি শব্দগুলো, স্যালু, অর্থাৎ হ্যালো। অনিকা মাথা নাড়িয়ে মৃদু হেসে বলল, স্যালু। আরস চেয়ার টেনে বসলো, হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, দুঃখিত, 15 মিনিট লেট। ইটস ওকে। আরস নড়চড়ে বসলো, অনিকার দিকে একবারের জন্য তাকালো না, যেন সামনের মেয়েটা বসে নেই। সে বলল, আনুষ্ঠানিকতা বাদ দিই নাইলা। কথা থামিয়ে দিল মেয়েটা, বলে উঠল, নাইলা নই, অনিকা। হ্যাঁ সরি, অনিকা। আরসের সরি বলার ধরন দেখে বোঝা গেল তার মনোভাব পরিষ্কার। ভদ্রতা বজায় সরি বলেছে সে। গলা খাঁকড়ির শব্দে নিজের চিন্তাগুলো একপাশে ফেলে কথাগুলো শুনতে ধ্যান দিল সে। আনুষ্ঠানিকতা বাদ দিয়ে কথা বলি, নুসরাত আর আমার ডিভোর্স হয়নি, জানেন সেটা আপনি? হ্যাঁ জানি। পাপা আমাকে জোর করছে আপনাকে বিয়ে করার জন্য, কিন্তু আমি এই ব্যাপারে রাজি না। ভদ্রলোক আমাকে ইমোশনাল, মেন্টাল সব ধরনের ব্ল্যাকমেল করছেন যাতে আপনাকে আমি বিয়ে করে নিই। আমি বিয়েতে মানা করলেও শুনছেন না, তাই আপনি এই বিয়েতে মানা করে দিন। আপনি মানা করে দিলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আপনাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা আমি দিতে পারবো না। সংকোচবিহীন ছটপট কথা বলে শেষ করলো আরস। অনিকার পান পাতার মতো মুখটা থমথমে, কঠোর স্বরে বলল, আপনি নুসরাতকে নিজের স্ত্রী বলে দাবি করছেন, যেখানে আপনাদের একদিনেরও সংসার হয়নি। সেখানে এই বিয়ের কোনো মূল্যই নেই। আরস হেসে ফেলে অনিকার কথায়। কটাক্ষ, শ্লেষ মিশ্রিত চোখ দুটো তুলে শূন্যে তাকিয়ে রয় দূরে। একঝাঁক পাখি উড়ে যায় নীল আকাশে। বিষাদ ভরা কণ্ঠে বলে, সংসার না হলেই বা কি, আমি ওর কথা ভেবে এক জীবন কাটিয়ে দিতে পারবো। কখন আপনাকে স্ত্রীর জায়গা দিতে পারবো না, নিজের প্রাপ্য সম্মান পাবেন না। তারপরে এমন একজনকে আপনি বিয়ে করবেন? অনেকে একটুও দ্বিধা করলো না আরসের কথার উত্তর দিতে। জি হ্যাঁ, করব। আমার চাই না স্ত্রীর প্রাপ্য সম্মান। আপনার স্ত্রী হওয়ার আশা পূরণ হবে, সেটাই আমার একমাত্র চাওয়া পাওয়া। তাহলে আপনাকে স্বাগতম আমার জীবনে। আগেই বলে দিচ্ছি, আমার সম্পত্তির এক ভাগও আমি আপনাকে দিব না। নিনা। নিনা নই, আমি অনিকা। আরস গা ছাড়া কণ্ঠে বলল, নিনা, নাইলা, অনিকা সব একই, একটা বললেই হবে। তাহলে আপনি বিয়েতে মানা করছেন না? অনিকা এবার একটু দ্বিধায় ভুগল, আরসের দিকে তাকালো। আরস উঠে দাঁড়িয়েছে। এতক্ষণ যে তারা বসেছিল, এক কাপ কফি এই লোক অর্ডার করেনি। জিজ্ঞেস করেনি তাকে পানি খাবে নাকি না। কি অভদ্র এই লোক। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে সে উঠে দাঁড়ালো। প্যান্টের পকেট হাতড়াচ্ছে লোকটা। পকেট থেকে সিগারেট বের করতে নিবে, হাত লেগে কার্ড, ওয়ালেট, মোবাইল পড়ল যে। আরস ঝুঁকিয়ে তোলার আগে অনিকা তুলে নিল। মোবাইলের পাওয়ার বাটনে চাপ পড়তে স্ক্রিনটা ভেসে ওঠে। ঝাপসা এক ঝলকের জন্য সে দেখতে পায় একটা মেয়ের ছবি সেখানে। ওইটা কি নুসরাত ছিল, নাকি চোখের ভুল? মোবাইল ফিরিয়ে দিয়ে হাতের ওয়ালেটের দিকে তাকায়। এখানেও নুসরাত, 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 নুসরাত। এই নুসরাত সব জায়গায়। মরে গিয়েও এই লোককে বেঁধে রেখেছে নিজের সাথে। মেয়েটার হৃৎপিণ্ডের শব্দ বন্ধ হয়ে যায়। সে জানে না ওই সময় তার হৃৎস্পন্দনের কি হয়েছিল, কিন্তু খুব ভালো করে টের পেল আরস কখনো তার হবে না। যে লোক তার নামকে নিনা, নাইলা বলে, যে লোক তার প্রাক্তন স্ত্রীর ছবি নিয়ে ঘুরে, যে লোক প্রাক্তন স্ত্রীকে কিছুক্ষণ ভুলে ঘুমাতে ড্রাগ নেয়, যে লোক প্রাক্তন স্ত্রীকে নিয়ে হাঁটতে বসতে অ্যালোসিটেশন করে, সেই লোক তার হবে কিভাবে? 0% শিওরিটি এই লোক তার হবে। গাড়ি চালাতে চালাতে বারবার চোখের সামনে তখনকার ভাবনাটা ভেসে উঠল। গাড়ি রাস্তার পাশে থামিয়ে মাথা ঠেকালো হুইলের উপর। ভদ্রতার খাতিলে ওই লোক জিজ্ঞেস করতেই পারতো তাকে, পানি খাবেন? কিন্তু কিছুই জিজ্ঞেস করলো না। হঠাৎ তার মাথায় একটা ভাবনা আসলো। লাস্ট দেশে আসার পর যখন আরুষ আর নুসরাতের ডিভোর্স হলো, তার আগে খবর পেয়েছিল আরুষ তার সেভিংস থেকে 16 লাখ টাকা নুসরাতকে দিয়েছে গুচ্ছির লিমিটেড এডিশনের হ্যান্ডব্যাগ কেনার জন্য। আর তাকে এক বোতল পানি খাওয়ানো না এই লোক। ঘুরে ফিরে এইসব ভাবনা মাথার নিউরনে নিউরনে ঘুরতে লাগলো। নুসরাতের সাথে তুলনা করলো নিজেকে। কোন দিক থেকে ওই মেয়ের থেকে সে কম? সে তো নুসরাতের থেকে বেশি সুন্দরী। ওই মেয়ে তো তার কাছে দাঁড়ালে অপূর্ণ মনে হবে। সাধারণ বাঙালি এক নারী। কি দেখেছে আরও ওই মহিলার ভেতর? এতটা পাগল, এতটা ভালোবাসা। থেমে গেল অনিকা। ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, আরস নামক লোকটা নুসরাত নামের মেয়েটাকে ভালোবাসে। তাই তো ওর মতন একজন নারী আরসের কাছে কিছুই মনে হচ্ছে না। তার দিকে ওই লোক ফিরে তাকায় না, দেখেও না তার চেহারা। অনিশ্চয়তায় কেঁদে ফেলল সে। হাউমাউ করে বদ্ধ উন্মাদের মতো দুপাশে মাথা তোলালো আর কাঁদল। বেচারি মেনে নিতে পারল না এসব। মরা এক নারীর কাছে সে হেরে গেছে। হীনমন্যতায় ভুগল, মাথা হুইলের ওপর বাড়ি মারল। তবুও কান্না থামল না। গ্লাস আটকানো গাড়িতে কান্নার তোরে দম আটকে আসছে অনিকার। শুভ্র চেহারাটা লাল হয়ে উঠল সময়ের সাথে, তবুও কান্না থামল না। সপ্তাহখানেক পর আদালতে আজ নাহিয়ানের কেসের শুনানি দেওয়া হবে।
তাই একদল লোক জমা হয়েছে। গত সপ্তাহে তার বিরুদ্ধে করা প্রতিটা অভিযোগ মিথ্যা প্রমাণিত করেছেন ডিফেন্স লয়ার। সকাল 9:30 বাজতেই ভেতরে প্রবেশ ঘটে বিচারকের। তিনি নিজের জায়গায় বসে গম্ভীর স্বরে বললেন, আদালতের কার্যক্রম শুরু করা হোক। ধীরে ধীরে সবাই শুরু করলো নিজেদের বয়ান দেওয়া। যেটুকু নাহিয়ানের উপর অভিযোগ ছিল তা মিথ্যা প্রমাণ করে দিয়ে প্রসিকিউটর লয়ারকে কোণঠাসা করে ফেললেন ডিফেন্স লয়ার। বিচারক যখন নিজের শুনানি দেওয়ার জন্য তৈরি হলেন, বলতে শুরু করলেন নাহিয়ান আপনার পূর্বের উপর সকল অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়ায়। নাহিয়ান কথা কেটে দিল, বলল, আমার কিছু বলার ছিল। গম্ভীর চেহারাটা কয়েকদিনে ভেঙে পড়েছে। অগোছালো চুল, কাপড়, সদা পরিপাটি থাকা লোকটাকে দেখলে মায়া হয় সবার দৃষ্টি চলে গেল নাহিয়ানের দিকে। নাহিয়ান স্বীকারোক্তি দিল, আজ পর্যন্ত যা যা করেছে সে। বাচ্চাদের অঙ্গ প্রত্যঙ্গ পাচার থেকে শুরু করে বিভিন্ন কালোবাজারিতে তার হাত ছিল। বোমা হামলায় তার হাত কতটুকু, সে কতটা জড়িত, সবকিছুর শিকার আসলো নির্দ্বিধায়। সকল সাক্ষ্য প্রমাণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে বিচারক কিছুক্ষণ নীরব থাকলেন। কি বলবেন ভেবে পেলেন না। নাহিয়ানকে থামানোর চেষ্টা করলেন ডিফেন্স লয়ার। বারবার ইয়োর লর্ড, মাই লর্ড বললেন, তবুও কিছুতে কিছু হলো না। বিচারক নাহিয়ানের স্বীকারোক্তি শুনে কলম দিয়ে কিছু লিখলেন খাতার মধ্যে। দিনের গুমোট বাতাবরণটা ভেদ করে ভদ্রলোকের গলার স্বর ভেসে এলো। উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ, জব্দকৃত আলামত এবং আসামির স্বীকারোক্তির ভিত্তিতে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি নাহিয়ান অধিক হত্যার অপরাধে দোষী। অতএব তাকে দণ্ডবিধির 302 ধারার অধীনে দোষী সাব্যস্ত করা হলো। আইন অনুযায়ী তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করা হবে শীঘ্রই। আদালত কক্ষে ভারী নীরবতা নেমে এলো। বিচারক শেষবার নথির দিকে তাকালেন, অতঃপর নিচের হাতুড়ি দিয়ে ঠক ঠক শব্দ করে তুলে বললেন, দ্য কেস ইজ ক্লোজড। শুনলেন নাবিলা সৈয়দের লেখা প্রিয় প্রণয়নী গল্পের সিজন 2 থেকে পর্ব 60। গল্পটির পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।